জীবিত অনেকে আবেদন করতে চান কিন্তু আসলে আবেদন করতে পারেন না, কারণ এর মূল কারণ হচ্ছে আইডি খোলা লাগে, এসএমএস করতে হয়, অনেকের সময় দেখা যায় টাকা পেমেন্ট করতে পারেন না অনেক লোকে, আবার দেখা যায় যে ছবি চায় বিজিবিতে যে ছবিটাও আপনারা করতে পারেন না, বানাতে পারেন না, কিভাবে আবেদনের জন্য একটা প্রোফাইল পিকচার রেডি করবেন সেটাও কিন্তু অনেকে পারেন না। আজকে সবগুলো সমস্যার জন্য একটা মাত্র ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে বিজিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ সামরিক এবং বেসামরিক পদে আবেদন করবেন, প্লাস কীভাবে টাকা পেমেন্ট করবেন এবং কীভাবে আপনার পাসপোর্ট সাইজের ছবি করবেন, বানাবেন এবং আপলোড করবেন, টোটাল একদম সম্পূর্ণ এ টু জেড কিন্তু সমস্যার সমাধান আজকে দেখতে পারবেন। আজকের এই ভিডিওতে কীভাবে মোবাইল এবং অন্যান্য ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয় বিজিবিতে সব কিছু দেখাবো এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, অবশ্যই দেরি না করে চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে নিই। দর্শক, বিজিবিতে সামরিক বেসামরিক পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া টোটালি এক। এখন নতুন নিয়ম চলে আসছে। আপনি গুগলে গিয়ে জয়েন বিজিবি লিখে সার্চ করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সার্চ করে দেখতে পারবেন। আপনি যেটা আবেদন করবেন সেটার উপরে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে অফিস সহায়ক সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জেলা, আসন সংখ্যা, বেতনের স্কেল, আবেদনের শেষ তারিখ, এ টু জেড সব কিছু এখান থেকে শো করবে। এখান থেকে ডান পাশে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড এই লেখা আপনি যদি ক্লিক করেন তাহলে পুরোটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি আর যার যেটা যে পদের জন্য যোগ্য তার দরকার সে পদের জন্য সেটা উল্লেখ থাকবে। বয়স, বেতন স্কেল সব কিছু আগে ভালোভাবে পড়ে নেবেন যে না আপনি এটার জন্য প্রার্থী কিনা এটা দেখে নেবেন, তারপর আপনি আবেদন করবেন। আমার মনে হয় সেটা বেটার। তো চলুন আমরা ধীরে ধীরে আমরা সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে পারবো এবং দেখব কিভাবে আবেদনটা করতে হয়। তাহলে একবার আপনি দেখতে পারলে আসলে কি বিজিবিতে যত সার্কুলার দিক আর আপনার কোনো সমস্যা হবে না। এই যে দেখুন আমি ধারাবাহিকভাবে আগে প্রত্যেকটা পড়ে নিলাম, তারপর আমি সম্মত হওয়া লেখা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস আসছে। সবগুলো পড়ে এগিয়ে যাও লেখা ক্লিক করে দিলাম। এখানে লেখা আছে আপনার বয়স এত তারিখ থেকে 18 বা 30 বছর মধ্যে কিনা, অবশ্যই এর মধ্যে। তাহলে আমি হে চাপ দিলাম। তারপর আপনি কি জন্মসূত্রে বাংলাদেশ নাগরিক, হ্যাঁ। এভাবে প্রত্যেকটা পড়ে আপনি হে চাপ দিবেন। এইভাবে প্রত্যেকটা পড়ে তারপর আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী, গণতন্ত্র কোনো চাকরি হতে প্রশিক্ষণ চলাকালীন চাকরি অবস্থা বহিষ্কৃত হয়নি। হ্যাঁ, আমি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে আরএফএনের সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি, ওকে। তারপরে যে কোনো বিশ্ববিদ্যালয়তে এইচএসসিতে 3 পয়েন্ট পেয়েছি, সেটা ওকে। তারপর সব কিছু ওকে দেওয়ার পরে এখানে প্রার্থীর রেজিস্ট্রেশনের জন্য একটা ফোন নাম্বার চাবে আর ইমেল নাম্বার চাবে। ইমেল নাম্বার না থাকলে সমস্যা নাই, আর আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন যাচাই করুন অপশনে। মোবাইল নাম্বারটা দিলেই কিন্তু হয়ে যাবে। মোবাইল নাম্বার দেওয়ার পরে কিছু কাজ আছে। আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে 4 সংখ্যার। আপনি সেই কোডটা একবার যদি না যায় 1 থেকে 2 মিনিট অপেক্ষা করুন, নিজে আবারও সেন্ড করার অপশন থাকে। আপনি এখানে ওটিপি কোড যখন যাবে মোবাইলে, সেখানে এই কোডটা তখন এখানে বসিয়ে দেবেন। এর জন্য আপনার কিছুক্ষণ হয়তো অপেক্ষা করা লাগতে পারে, সমস্যা নাই, ধীরে আস্তে দিয়ে দিন। তারপরে অ্যাকাউন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে। 72 ঘন্টার মধ্যে আপনার আবেদন ফি জমা দিতে হবে। এখন আপনাকে তারা একটা রেজিস্ট্রেশন আইডি দেবে এবং রেজিস্ট্রেশন ইউজার আইডি, রেজিস্ট্রেশন পাসওয়ার্ড দেবে। এই দুইটাই আপনার লিখে রাখতে হবে, খাতা কোড বা অন্য কোনো নোটপ্যাডে লিখে রাখতে হবে। এটা দিয়ে আপনার আবারও জয়েন করতে হবে। দেখুন এই যে লগ ইন পেজে চলে যান, এই লেখা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন কি আসে। ধীরে আস্তে দেখতে থাকুন, সুন্দরভাবে বুঝতে পারবেন। আমার মনে হয় না যে আমার মতো এত সুন্দরভাবে কি আপনাকে বোঝা দিতে পারবো, কারণ এত সময়ও নাই। আমি 18 মিনিটের ভিডিও বানিয়েছি এমনি না। এখানে লগ ইন অপশানে গিয়ে লগ ইন আইডি দেবেন, যেটা আমরা কিছুক্ষণ আগে কপি করলাম। তারপরে এখান থেকে দেবেন রেজিস্ট্রেশন আইডি। দেওয়ার পরে আপনি কী কাজটা করবেন, এখানে লগ ইন পেজে ক্লিক করবেন। লগ ইন পেজে ক্লিক করার পর দেখতে পারবেন লেখা উঠবে সফলভাবে লগ ইন হয়েছে। রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট সময় একটা দিয়ে দেবে, তারা একটা সেভ করে রাখতে পারেন ব্রাউজারে, পরবর্তীতে কাজে লাগবে। এখন সর্বপ্রথম আপনার কাজটা করতে হবে, আবেদন ফি দিতে হবে। আপনার পোস্টে কয় টাকা আবেদন, আমি এই জন্যই বলছি যে সার্কুলারটাকে পড়ে দেখবেন। সার্কুলারে লেখা আছে আমার এটাতে অফিস সহায়কে 200 টাকা আবেদন ফি। আমার এখানে কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে, না করলে কিন্তু হবে না। এই জন্যে আপনার বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা ইত্যাদি যে কোনো একটা পেমেন্ট সিস্টেমে আপনার কিন্তু টাকাটা রাখতে হবে। এখানে আমি পেড নাও এখানে ক্লিক করে দিলাম। 5 সেকেন্ড এখান থেকে সময় নিতে চাই। 5 সেকেন্ডের মধ্যে আমার পেমেন্টের যে অপশনটা আছে, তাদের যে বিজিবিতে আগে কিন্তু এরকম ছিল না, কিন্তু এখন এরকম করছে, কিছু করার নাই। আগে তো আমরা এসএমএস করতাম। এখন দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখানে মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে নগদ, বিকাশ, ডাচ বাংলা সব কিছু আছে। তারপরে নেট ব্যাংকিং আছে, এখানে কয়েকটা নেট ব্যাংকিং দেখা আছে। আপনার যেটা আছে আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন এবং সেটাতে অবশ্যই টাকা রাখবেন। তারপরে বাম পাশ থেকে কার্ড আছে, জাস্ট আমি
এখান থেকে সব কিছু আগে দেখালাম। কার্ড যদি দেন তো কার্ড নাম্বার দিতে হবে, মান্থ ইয়ার, কার্ডের সিবিসি নাম্বার সব কিছু দিতে হবে। আর যদি বিকাশ থেকে দেন বিকাশ লেখার উপরে ক্লিক করে পে টু, আপনার টাকা এখানে শো করবে, কয় টাকা চার্জ লাগবে সেই টাকার উপরে ক্লিক করবেন। নিজের বিকাশ থেকে দিতে পারবেন, অন্য কোনো বিকাশ থেকে দিতে পারবেন। এরকম আসলে, এরকম যদি ইরোর অপশন আসে তাহলে ট্রাই অ্যাগেন লেখার উপরে ক্লিক করে একটুখানি অপেক্ষা করবেন, 5-6 সেকেন্ড দেখতে পারবেন আপনার লোডিং অপশনটা কিন্তু চলে আসবে। আমারও কয়েকবার এরকম সকালে আসছিল, আমি কিন্তু ধৈর্য হারা হইনি। এই যে উপরে দেখেন এই যে এই বাটনটাতে ক্লিক করবেন, রিলোড অপশন। এই জন্য বলতেছি মোবাইলতে যারা করবেন তারা কিন্তু মোবাইল দিয়ে করলে অবশ্যই গুগল ক্রোম বাজারে যাবেন। আর যদি কম্পিউটার হয় তাহলে তো কোনো সমস্যাই নেই, সব সিস্টেম কিন্তু একই। আমি এটা কম্পিউটারে দেখাচ্ছি, এই নয় যে মোবাইল হবে না, মোবাইলও হবে। জাস্ট আমি আবার বিকাশে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনি পে টু বিকাশ এটার উপরে ক্লিক করে দিলাম। আবারও এই লেখা আসছে, কোনো সমস্যা নেই, আবারও ট্রাই করেন। কয়েকবার ট্রাই করলে কিন্তু এই সমস্যাটা সলভ হয়ে যাবে। এই জন্য আমি ধীরস্থভাবে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে আপনারা কাজটা করতে থাকেন। এরপর দেখতে পারবেন এখানে যদি কার্ডে পেমেন্ট করেন, কার্ডের নাম্বার দিবেন, কার্ডের পিন নাম্বার দিবেন। আমি কার্ডে পেমেন্ট করতে চাইছিলাম, এই জন্য দুটো অপশনই দেখাইলাম। মানে বিকাশের সমস্যা হওয়ার কারণে কিন্তু কার্ডে পেমেন্ট করতে চাইছিলাম, কিন্তু কার্ডে পেমেন্ট করা লাগলে বিকাশে এরকম অপশন চলে আসছে। এখান থেকে জাস্ট কী করবেন, আপনার যে নম্বরে পেমেন্টটা করবেন, অর্থাৎ যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা, বিকাশ নাম্বারটা এখানে আপনি তুলে দেবেন। সে নাম্বারটা লেখার পর আপনি যে কাজটা করবেন, এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ভেরিফিকেশন কোড যাবে। জাস্ট আপনি ভেরিফিকেশন কোড, অর্থাৎ যে অ্যাকাউন্ট নাম্বার থেকে টাকা পেমেন্ট করেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে? আপনি কী করবেন, এই যে দেখেন, এই যে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনি ওই নাম্বারটা ভেরিফিকেশন কোড দিবেন। দেওয়ার পরে কী করবেন, ভেরিফিকেশন কোড দেওয়ার পরে আপনার পিন নাম্বার হিসাবে বিকাশের পিন নাম্বার দিবেন, টাকা অটোমেটিক কেটে নিয়ে যাবে। তারপরে ব্যাগে আসবেন, আসার পরে দেখবেন আপনারা পেজে ঢুকবেন, জয়েন বিজিবির, দেখবেন এখানে পেড লেখা আছে। পেড লেখায় আপনি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পেমেন্ট সম্পূর্ণ সাকসেসফুল। মোটামুটি কাজ কিন্তু শেষ। এখান থেকে বাম পাশে আপনার এইচএসসির ইনফরমেশন দিতে হবে, এইচএসসি পাস করছেন, কোন শিক্ষা বোর্ড থেকে, কত সালে পাস করছেন। তারপরে এখান থেকে রোল নাম্বার দিতে হবে, আপনার রোল নাম্বারটা আপনি দিয়ে দেবেন, এখান থেকে কোনো সমস্যা নাই। এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম, অর্থাৎ এসএসসির কাজ শেষ। আর যাদের শুধু এসএসসি পাস লাগবে তাদের তো কোনো সমস্যা নেই, শুধু এটাতেই হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, এই জন্য একটু সময় লাগবে, কোনো সমস্যা নেই, আপনি যতক্ষণ সময় লাগে ততক্ষণ দেবেন। ডান পাশ থেকে শিক্ষা বোর্ড দিয়ে দেবেন, এইচএসসির। তারপরে এইচএসসির পরীক্ষার বছর কত সালে আপনি এইচএসসি পরীক্ষাটা দিয়েছিলেন সেটা দিবেন। এরপর আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে অবশ্যই ভুল যাতে না হয় সুন্দরভাবে দেখিয়ে দিবেন। তারপর রোল নাম্বারটা দিবেন। এখানে দেওয়ার কারণ হচ্ছে, এখানে দিলে আপনার টোটাল ইনফরমেশন চলে আসবে। এডুকেশনাল যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন কিছুক্ষণ পরেই। তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করার পর আপনি কী করবেন, পরবর্তী বাটনের উপরে ক্লিক করে দেবেন। পরবর্তী বাটনের উপরে ক্লিক করে অপেক্ষা করুন, আপনার প্রদত্ত তথ্যটি যাচাই করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। এখান থেকে আপনার টোটাল তথ্য কিন্তু মোটামুটি চলে আসে, আবার নাম, মার নাম, আপনার নাম। এখান থেকে পিতার পেশার যেটা সেটাই দিবেন, কোনো মিথ্যা কথা করার দরকার নাই। তারপরে আপনার মাতার পেশা যেটা সেটাই দেবেন, অর্থাৎ পিতা যদি সরকারি চাকরি বাকরি বাধ্যতামূলক চাকরিচ্যুত হয় সেটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমার কেউ সরকারি চাকরিচ্যুত হয় নাই এরকম নৌবাহিনী বিজিবিতে, সেহেতু আমি না অপশন লেখাতেই ক্লিক করে দিলাম। আবার মাতার ক্ষেত্রেও সেম সিস্টেমই, কিন্তু এখানে না অপশনে ক্লিক করে দেবেন। ভালোভাবে পড়ে নেবেন, আপনার প্রয়োজনে 2বার পড়ে নেবেন, ভুল যাতে না হয়। তারপর আপনার মাতা জীবিত আছে তাহলে জীবিত ক্লিক করে দিন। যেহেতু উপরে মাতার নাম তো উঠছেই, আর দ্বিতীয়বার দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে না অপশন লেখায় ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ভাই বোন কয়জন, অর্থাৎ আপনি বাদে আপনার ভাই বোন কয়জন সেই সংখ্যাটা এখানে দিয়ে দেবেন। আপনার প্রার্থী তার ভাই ও বোনের সংখ্যা, আমার 3 ভাই, আমার 2 ভাই আছে, 2 ভাইয়ের নাম 2 সংখ্যা দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার ভাইদের নাম দিয়ে দিবেন। প্রথমে আপনার একবার নাম দিলেন, বড় ভাই থেকে শুরু করেন, সমস্যা নাই। এখান থেকে নামটা টাইপ করবেন, টাইপ করার পরে তার পেশা কী, বর্তমান পেশা, সেই বর্তমান পেশাটা এখানে দিবেন। যাই করুক সেটাই দিবেন, কোনো সমস্যা নাই। আর যদি সেটা যদি ক্যাটাগরির মধ্যে না থাকে অনন্য লেখায় ক্লিক করে দেবেন। যাই হোক, এখান থেকে আছে আমার। তারপরে পূর্বের পেশা, আগে কী করতো, আগে তো অবশ্যই ছাত্রই থাকতো অথবা বেকার, এই 2টা দিলেই হবে, কারণ চাকরির আগে কী থাকে, মানুষ ছাত্র থাকে না হয় বেকার থাকে। এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিলেন।
ওকে, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ছাত্র 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 ছাত্র, এই যে ছাত্র আছে, তাহলে কার উপরে নির্ভরশীল, এখন কার উপরে সে নির্ভরশীল, এখন তার নিজের উপর নির্ভরশীল। এখানে লিখতে হবে নিজের, তারপরে জীবিত, ওকে জীবিত লিখতে হবে। এখান থেকে আপনার যদি কম্পিউটারে কেউ টাইপ করতে চান তাহলে আপনি ইউনিকোড দিয়ে লিখতে হবে, আর মোবাইল দিয়ে যে কোনো কোড দিয়ে লেখা যায়, কোনো সমস্যা নেই। তারপরে এখানে সুন্দরভাবে যদি আপনার বাবার উপর নির্ভরশীল হয় তাহলে কিন্তু বাবা লিখতে হবে, কারণ আপনার যদি নির্ভরশীল তো বুঝতেছেন মানে বাবার কামাই খায় এখনও, আর যদি নিজের উপর তাহলে নিজের লিখতে হবে। এটা আমি এমনিতে লিখে দিলাম, কিন্তু এটা হবে নিজের, যেহেতু নিজে কাজ করে, তাই সেক্ষেত্রে এটা হবে নিজের উপরে নির্ভরশীল। দেখতে পাচ্ছেন কয়টা ধাপ গেছে, 4টা ধাপ কিন্তু আমরা অলরেডি পূরণ করেছি, আর মাত্র 2টা স্টেপ আছে, 2টা স্টেপও আমরা পূরণ করে দেবো, কোনো সমস্যা নেই। এই জন্য প্রত্যেকটা সেকশন কিন্তু আপনারা ভালোভাবে প্রয়োজনে আবারও যাচাই করে দেখবেন, কারণ এগুলো কিন্তু সময় পাওয়া যায় না, ঠিক আছে। একদম ঠান্ডা মাথায় কিন্তু কাজগুলো করতে হবে। এখান থেকে এই যে মায়ের পেশা, পিতার পেশা, এগুলো কিন্তু দিতে হবে। মায়ের পেশা গৃহিণী হলে গৃহিণী দিবেন, অন্য কোনো পেশা হলে সেটাও দিবেন, আর বাবার পেশা যেটা আছে সেটা এখান থেকে দিবেন, সমস্যা নাই। ওকে, এখানে যদি না থাকে আপনার বাবার পেশা, যদি কৃষক না থাকে, আপনি অন্যান্য লেখা আছে ওই লেখার উপরে চাপ দিতে পারেন। দাঁড়ান আমি দেখাইতেছি, ভালো করে আগে খুঁজে দেখি যে এখানে আছে কি না, না থাকলে তো ব্যবস্থা আছে, সমস্যা নেই। এই যে কই সরকারি চাকরিজীবী না, সরকারি চাকরিজীবী না, পেশাদার মহিলা, গৃহিণী, বেকার, ব্যবসায়ী, গার্মেন্টস কর্মী না, এগুলোও না। তারপর হচ্ছে চিকিৎসক, এটাও না। তারপরে ইঞ্জিনিয়ারও না। তাহলে কি করবেন আপনি, এই যে অন্য লেখায় ক্লিক করবেন, লেখার পরে তার এখানে একটা অপশন চলে আসবে, সেটা আপনি এখানে কৃষি লিখে দিলেন, কি পিতার পেশা কৃষক। তারপরে পিতা কোনো বিজিবিতে, নৌবাহিনীতে, বাংলাদেশ পুলিশে চাকরি করেছেন কিনা বা অবসর হয়েছেন কিনা, না, কারণ হয় নাই। তারপরে আপনার মাতার পেশা তো এখানে দিলেনই, তারপরে না লেখায় ক্লিক করে দিলেন, এই গেল মোটামুটি কিন্তু কুপনের অপশন চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পরে আমি লিখে দিচ্ছি নিজের বাইর। তারপরে সেকেন্ডলি বাইর যে ইয়াটা আছে সেটাও দিয়ে দিবেন, তারপরে তারা সরকারি কোনো চাকরিতে আছে কিনা সেটাও দিয়ে দেবেন। তারপরে বাম পাশ থেকে বর্তমান ঠিকানা, এখন আপনি যেখানে থাকেন সেই ঠিকানাটা কিন্তু বাম পাশ থেকে দিতে হবে। দেওয়ার পরে আপনি কি করবেন, দেখেন আমার কিন্তু কটা শিক্ষাগত যোগ্যতা হয়েছে, এখন ব্যক্তিগত তথ্য দিতেছি, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে প্রয়োজনে আবারও ভালোভাবে সব কিছু দেখে নেবেন, কোথাও যেন ভুল না যায়, প্রত্যেকটা ইনফরমেশন আপনার সঠিক আছে কিনা। আমি কিন্তু বারবার দেখতেছি, এই জন্য বিরক্ত হবেন না, বারবার দেখার একটাই কারণ যাতে ভুল না যায়, ভুল গেলেই কিন্তু সব শেষ। কারণ এত কষ্ট করে দরখাস্ত করতেছি, যদি ভুল যায়, একবার ভুল গেলে কিন্তু কারো এটা কারেকশন করার কোনো অপশন থাকে না। এই জন্য ভালোভাবে দেখে নিন, তাড়াহুড়ো করে ভিডিও বানানোর চিন্তা করেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবো, ঠিক আছে। অনেক সময় দেখা যায় কি, আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে গিয়ে দেখা যায় নিজেদের একটা ইনফরমেশনের কাজ করতে একটা লেখা ভুল হয়ে যায়, কিন্তু পরে কিন্তু আসলে বিষয়টা খুব খারাপ লাগে। এই জন্য ভালোভাবে দেখে নেবেন। আর স্থায়ী ঠিকানা হচ্ছে আপনার, এটা তো বর্তমান ঠিকানা, বা স্থায়ী ঠিকানা হলো আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানা। আপনার আইডি কার্ডে তো লেখাই থাকবে, সমস্যা নেই, আইডি কার্ড অনুযায়ী সুন্দর করে দেবেন, কোথায় স্পেস বাদ গেল কিনা, বায়ের নামে, তারপরে বিস্তারিত কোনো সমস্যা যদি থাকে সেগুলো সবগুলো কিন্তু আপনি সুন্দরভাবে যাচাই করে দেবেন। যাচাই না করে কিন্তু আন্দাজে কিন্তু এখানে কোনো কিছু ইনফরমেশন কী করা যাবে না, পূরণ করা যাবে না। যদি তারপরে কোনো কিছু না বোঝেন অবশ্যই তো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ইনশাল্লাহ দেখাই দেবো, সমস্যা নাই। যোগাযোগ করবেন, ভিডিও কমেন্ট করবেন, ফেসবুক পেজে নক করবেন, আমি সরাসরি আপনার দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যে কোনো হেল্প লাগলে যোগাযোগ করবেন। আর ধারাবাহিকভাবে আমাদের 2টা চ্যানেল আছে, আলামিন একাডেমি, আলামিন ডিভিডি, 2টা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজেও যুক্ত থাকবেন, আলামিন খান টেক। তারপরে এখান থেকে আপনার কী গেল পোস্ট কোড যদি আপনি খুঁজে না পান, সেক্ষেত্রে গুগলে আপনার উপজেলার নাম কী কয়, আপনার পোস্ট অফিসের নাম লিখে ডান পাশে আপনি লিখবেন পোস্ট কোড, দেখতে পাবেন ইন্টারনেট থেকে আপনার পোস্ট কোডটা চলে আসবে, সেখানে পোস্ট কোডটা দিয়ে দিলেন, আপনার বর্তমান যেখানে থাকেন সেখানেও পোস্ট কোড পাবেন, যেখানে স্থায়ী ঠিকানা সেখানেও পোস্ট কোড পাবেন। তারপর অন্য তথ্য, আপনার জাতীয়পত্র আছে কি, হ্যাঁ অবশ্যই জাতীয় পরিচয়পত্র মানে এনআইডি আছে কি না, এনআইডি থাকলে হেতে চাপ দেবেন, হেতে চাপ দেওয়ার পর এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন। আর যদি জন্ম নিবন্ধন থাকে অনলাইন, তাহলে জন্ম নিবন্ধন দিতে হবে, আপনার গ্রামের নাম দিতে হবে,
ওই যে উপরে যে গ্রাম বা পাড়া মহল্লা ওয়ার্ড থাকলে সেটা কিন্তু আপনি দিতে হবে, বর্তমান ঠিকানাতেও দিতে হবে, আপনার পূর্বের ঠিকানাতেও কিন্তু এগুলো সুন্দরভাবে দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে কী করবেন, অনলাইন জন্ম নিবন্ধন যদি থাকে অনলাইন জন্ম নিবন্ধন এখানে প্রোভাইড করবেন। তারপরে জন্ম তারিখ এবং ধর্ম, আপনার ধর্ম যেটা ইসলাম হলে ইসলাম দিবেন, অন্য ধর্ম হলে সেটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কোনো কোটা থাকলে এটা কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। এরপরে লাস্ট সেকশন, সেটা হচ্ছে ছবি প্রদান করুন এবং নিকটতম আত্মীয় কিনা কেউ সরকারি চাকরিতে চাকরি করে, সরকারি চাকরি বলতে নৌবাহিনী, পুলিশ বাহিনী এইগুলোতে, কিন্তু বিজিবি টিজিবি এই সেনাবাহিনী এগুলোতে কোনো বাহিনীতে চাকরি করে কিনা সেটা উল্লেখ করতে হবে। যেহেতু করে না সেহেতু নাতে চাপ দিলাম। তারপরে আপনার চাকরির পাশাপাশি কোনো লোক ধরেছেন কিনা এগুলো ভালোভাবে দেখে নেবেন। এখানে চয়েস ফটো, আপনার ফটোর সাইজ কিন্তু সাধারণত আমরা জানি পাসপোর্ট সাইজের ছবি দেওয়া হয় যে কোনো জায়গায়, সরকারি চাকরিতে 300x300 পিক্সেল লাগে, কিন্তু বিজিবিতে কিন্তু লাগে 600x600 পিক্সেল। সেক্ষেত্রে আপনি কী করবেন, গুগলে গিয়ে cutout.pro লিখে সার্চ করবেন। cutout.pro লিখে যখন আপনি সার্চ করবেন দেখতে পারবেন এরকম একটা পাসপোর্ট সাইজের এই যে অপশন আছে, যেভাবে আমি দেখাই দিচ্ছি ভিডিওতে, সেভাবে এই অপশনে ক্লিক করে আপনার যে ছবিটা আপাতত আপনার কাছে আছে সেটা আপনি এখানে আপলোড করে দেন, যে কোনো ছবি হতে পারে। আপলোড করার পরে দেখেন কেমন আসে। এখান থেকে আপনি মোটামুটি একটা সাইজ করতে পারবেন। এখানে 600 লেখার পরে একটু ওয়েট করবেন, দাঁড়ান আমি দেখাই। ওইটাতে হলো না, আমি আর একটা ওয়েবসাইটে গেলাম, পিক রিসাইজ এই অপশনে গেলাম। যাওয়ার পরে এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে আমি ফটোটা আপলোড করে দিলাম, যেহেতু ওই ওয়েবসাইটে হয় না। এর আগে ওয়েবসাইটে করেছিলাম কিন্তু কাজ হয় না, দেখেন পিক রিসাইজের উপর ক্লিক করছি, এখান থেকে এই যে সাইজ সব চলে আসছে। এখান থেকে আপনি কী করবো, সাইজ কাস্টম সাইজে ক্লিক করব। তারপরে এখান থেকে আমি 600 দেবো, তারপরে হাইটও দেবো 600। দেওয়ার পরে এখানে আমার কাজ শেষ। এখান থেকে এই যে এখান থেকে কিলোবাইটটা সার্চ করে দিয়ে 600 কেবি। তারপরে আই এম ডান উইথ মাই পিকচার, এটাতে ক্লিক করার পরে কিন্তু আমার কাজটা হয়ে গেছে। এখন জাস্ট আমি যে ছবিটা এখান থেকে কনভার্ট করলাম সেই ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিয়ে যদি আমি ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ছবি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। এখন যদি আমি পরবর্তী ধাপে ক্লিক করি তাহলে কিন্তু পরবর্তী ধাপে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমি আমার ছবিটা ইয়েতে গেছি, remove.bg এই ওয়েবসাইটে গেলাম, কারণ আমার পূর্বে দেখানোর জন্য শুধু দেখেছি ফটোর ব্যাকগ্রাউন্ড যেহেতু নীল কালার দিতে বলতে, সেহেতু এই সফটওয়্যার দিয়ে remove.bg সফটওয়্যার দিয়ে কিন্তু আমি ফটোটা আপলোড করে এই যে দেখেন কীভাবে আমার এই যে আগের ফটোটা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে অবশ্যই নীল কালার দিতে হবে। এই যে ব্যাকগ্রাউন্ড লেখার উপরে কালারে ক্লিক করলাম, কালার ক্লিক করে নীল ক্লিক করে ডান ক্লিক করে দিলাম। তারপর কী করবো, এই যে ডাউনলোড করতে পারবেন আপনি ফ্রিতে ডাউনলোড করবেন, এমনি ডাউনলোড করে নিন। তারপর এখান থেকে এই যে একদম নিচে লেখা আমি রাজি সব কিছু কমপ্লিট আছে, এখানে দেখতে পাবেন আপনার টোটাল ইনফরমেশন দেখতে পারবেন। এটা হচ্ছে লাস্ট সেকশন। এখান থেকে কিন্তু আপনি সব কিছু শেষবারের মধ্যে পড়তে পারবেন। এখন সাবমিট করার পর আর কোনো চেঞ্জ করা যাবে না। দেখেন এখানে লেখা আছে আমি চাকরিতে প্রমোশনের কোনো চক্রান্তের সাথে জড়িত কিনা, না করিনি। এটা কিন্তু ভালোভাবে ওরা যাচাই করে নিতেছে। যে তারপর লেখা আছে যে আমি অঙ্গীকার করতেছি যে উপরোক্ত সমস্ত কিছু ঠিক আছে এবং আমি কোনো দালাল বা চক্রের সাথে যুক্ত নই। এখান থেকে কিছু দয়া করে আপনার অনলাইনের জন্ম নিবন্ধন যে অনলাইন কপি আছে সেটার এই যে নাম্বার দেখেন, নাম্বারটা অনলাইনে এখান থেকে আমি যাচাই করেছি। অনলাইন কপি এই যে verified.bath.com এটা ওয়েবসাইটে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দিবেন, তারপরে আপনার অনলাইন কিনা এটা আপনি চেক করতে পারবেন। অনলাইনে জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে আপনি কী করবেন, দিয়ে দেবেন। সেই নাম্বারটা দেওয়ার পরেই কিন্তু সাবমিট হবে, তাছাড়া কিন্তু সাবমিট হয় না। দেখতে পাচ্ছেন যে পরের ভিতরে লেখার উপরে ক্লিক করেছি, আমার ভিডিও কিন্তু একদম শেষ মুহূর্তে কিন্তু চলে আসছি। এখন দেখেন এখানে ক্লিক করার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন আমার তথ্যগুলি সবগুলো হয়ে গেছে, আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন লেখা আছে বিজিবি কর্তৃক আপনার আবেদন গৃহীত হয়েছে, ভর্তির স্থান সময় SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ড এখনও তৈরি হয়নি, অ্যাডমিট কার্ড যদি তৈরি হয় সেখান থেকে আমরা মোবাইলেতে SMS দিয়েই দেবে, তখন আবারও আমরা এই ওয়েবসাইটে লগ ইন করে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে রঙিন পিন দিয়ে নিয়ে যাবো, ফটোকপি নিয়ে যাবো এবং বিস্তারিত কাগজপাতি কী লাগে আমাদের সার্কুলারে লেখা আছে, সার্কুলারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, ওই ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ডকুমেন্ট কী কী লাগে। তারপর যদি আপনার মনে হয় যে না আমি আরও ভালোভাবে জানতে চাই তাহলে কমেন্টে জানাবেন, আমরা আরেকটা ভিডিও তৈরি করে দেবো যেটাতে আপনি দেখাবো এই